সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি লেখক এবং মুক্তিযুদ্ধ গবেষক আরিফ রহমান। আরিফ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। স্বাধীনতার যে এত বছর হয়ে গেল, এখনও স্বাধীনতার যুদ্ধ নিয়ে মানুষের নানা রকম মিথ, নানা রকম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। সঠিক ইতিহাসটা আমরা এখনও পর্যন্ত তুলে ধরতে পারিনি জাতির সামনে। তো শুরুতে যেটি জানতে চাই যে স্বাধীনতার এই ৫৪ বছরে আমরা অতিক্রম করতে যাচ্ছি বা করেছি, স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা যেটি ছিল সেটি থেকে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি বা আরও কতটুকু পথ চলা বাকি আছে আমাদের? আসলে তো বাঙালি জাতির ইতিহাসে সম্ভবত ৭১ থেকে বড় ঘটনা কখনো আসে নাই, এবং বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার ৫৪ বছর পরেও পুরা পৃথিবীর যদি ধরেন সংবাদপত্রের ইতিহাস দেখি, তাহলে ৭১-এর মতো ভাইব্রেন্টভাবে বাংলাদেশ কিন্তু আর কখনো আসে নাই। পুরো ৭১ জুড়ে সারা বিশ্ব মিডিয়ার হেডলাইন হয়েছে বাংলাদেশ। তো একটা নতুন রাষ্ট্রের জন্ম হচ্ছে। আমরা জানি যে ৬০-এর দশক ৭০ দশকে অনেক রাষ্ট্র পৃথিবীতে ইমার্জ করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের ২০-৩০ বছরের মধ্যে। সেইখানে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংগ্রামটা যেখানে হয়েছে, এবং একটা জনজাতির আকাঙ্ক্ষা এবং একটা ম্যান্ডেটের উপর ভিত্তি করে, যে আমরা জানি না যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই নীতির উপর ভিত্তি করে, চিন্তার উপর ভিত্তি করে একটা জাতির যে জন্ম, এটা একটা বিরাট বিষয়, এবং পুরো পৃথিবীর নজর ছিল বাংলার দিকে। তো আমরা এতদিন পরে এসে আমি যে খুব বেশি হতাশ তা না, কারণ বাংলাদেশের মানুষ সবসময় শেষ পর্যন্ত অন্তিম বিচারে কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করছে। বারবারই বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে রিটোরেট করার চেষ্টা করছে, এই মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করছে, কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানের পরপরই আবার মানুষ রিক্লেম করছে নিজের মুক্তিযুদ্ধটাকে। আমরা এখনও দেখতে পাই যে ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে গ্রুপগুলো স্বাধীনতা বিরোধী ছিল, তো তারা যখন আবার এই ইতিহাসটাকে ঘুরে দিতে যাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষই আবার বলতেছে যে কি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এসবের বাইরেও গণমানুষের যে অংশগ্রহণ, এইখানে যে ধরেন কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে গেছে, কোটি কোটি মানুষ দেশের ভিতরে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, মিলিয়নের উপরে মানুষ মারা গেছে, ধর্ষণের শিকার হয়েছে, এরা তো সবাই আমাদেরই আত্মীয়। ফলে সব মিলাইয়া মানুষ কিন্তু এই ন্যারেটিভটাকে, প্রো পিপল ন্যারেটিভটাকে সে ঠিকই ধারণ করে এবং সেইটাকে নিয়ে সে চলতে চায়। আজকে ৫০ বছর পরে যেই অর্জন, আবার অনেক কিছুতেই আমরা হয়তো পুরোপুরি ধরতে পারি নাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষাটাকে ধরেই তো আমরা সামনের দিকে দেখতে চাই। এই ৫ আগস্টের পরে মানে সবচেয়ে বেশি আলোচনা মুক্তিযুদ্ধকে নিয়ে হয়েছে, বা অনেকে বলেন যে আঘাতটাও বেশি হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এবং আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল, এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধ নিয়ে, এটি কি ভেঙেছে, নাকি এখন মুক্তিযুদ্ধের কথা বললেই বলা হচ্ছে যে আওয়ামী ন্যারেটিভ নিয়ে কথা বলছেন, এই ধরনের বিষয়? মানে দুই দুই দিকেই আছে বিষয়টা। মানে ব্যাপারটা হচ্ছে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এত বেশি পলিটিসাইজড হয়েছে একদম স্বাধীনতার অব্যবহিত পরের থেকেই আর কি, যে একদম সেলিব্রেশনের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে অল্প কিছু মানুষের মধ্যে একটা এলিটদের ভিতরে আটকে রাখা হয়েছে, কিন্তু এটার অংশগ্রহণ তো সব দেশের সমস্ত মানুষজনই ছিল। তো পরবর্তীতে দেখা গেছে যে এইটার উপরে যেরকম ময়লা পড়ে কাচের উপরে, এরকম অনেকগুলো পরত জমে যায়। আমি তো বরং দেখতে পাই জুলাই অভ্যুত্থান আমাকে একটা ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে দিছে মুক্তিযুদ্ধটা আসলে কেমন ছিল এইটাকে বোঝার জন্য। যেমন আমরা যেমন জুলাই আগস্টে বিভিন্ন মিডিয়াগুলোকে দেখছি সরকারের পক্ষে দাবিদারি করতে, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখছি পাকিস্তানপন্থী পত্রিকাগুলোকে দাবিদারি করতে। আবার আমরা দেখতে পাইছি যে যেইভাবে এই ছাত্র জনতার উপর নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে, ৭১-এ গণহত্যা করা হয়েছে, যেই লোকগুলো আমাদেরকে গণহত্যার ইতিহাস ভুলাই দিতে চায় বা এই পিকিং করতে চায়, তাদের কাছে কিন্তু আবার জুলাইয়ের ঘটনাটা সামনে আসার কারণে তারা এখন বুঝতে পারছে আচ্ছা একজন ভাই হারা মানুষের বা স্বজন হারানোর বেদনাটা আসলে কি জিনিস। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে, যে ধরেন একটা দীর্ঘকাল ধরে একটা এককেন্দ্রিক ন্যারেটিভ, একজন লোকের উপরে কিছু মানুষ মিলেই যুদ্ধটা করছে, সব কিছু সে ডালা বিছিয়ে দিছে সবার জন্য, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে সবসময় মানুষকে বিচ্যুত করতে চাইছে। তো বাংলাদেশের মানুষের ইতিহাসটা কিন্তু যা শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস না, বারবার করে বাংলাদেশের মানুষরা আবার মুক্তিযুদ্ধটা রিক্লেম করতে হয়েছে। এমন কিন্তু না, যখন ৭৫-এর পরেও কিন্তু মানুষ মুক্তিযুদ্ধটাকে আবার একটা রিক্লেম করছে, ৯০-এর পরেও করছে। তো প্রত্যেকবারেই দেখা গেছে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে, বিগত শাসকরা দেখানোর চেষ্টা করছে এরকম করে যে না মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু পারতপক্ষে কিন্তু দেখা গেছে যে কি গ্রাউন্ডেড মুক্তিযুদ্ধের কথাগুলো আবার উঠে আসতেছে। আমরা দেখতে পাই যে কি যে ৫ই আগস্টের পরে যেইভাবে
অনেকগুলো দুঃখজনক ঘটনা যেমন ঘটছে, এটা তো স্বীকার করতেই হবে। আবার এই সাথে এটাও ঘটছে, ছাত্র জনতা কিন্তু এই জিনিসগুলোকে প্রোটেক্ট করারও চেষ্টা করছে, সেই ইতিহাসটাও কিন্তু আমরা আনি না। তো একটা যখন বড় গণ অভ্যুত্থান হয়, সেখানে তো সব পক্ষের অংশগ্রহণ থাকে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু সবার অংশগ্রহণ আছে, সবাই তার ক্লেমটা নিয়ে আসতে চাইছে। তো আমরা এখন যদি তাকাই, আমরা কি দেখি না সব কিছু ভেঙে চুরে চলে গেছে? ধরেন আমি এই কয়েকদিনে যতগুলো অনুষ্ঠান দেখলাম, এই টিএসসি কেন্দ্রিক অনুষ্ঠান ঢাকার বিভিন্ন জায়গায়, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আগে কি দেখছি যে ওই হেলিকপ্টারে করে একটা ড্রোন শো করা হইতেছে বা লেজার লাইট দিয়ে হাস্যকর লেজার লাইট শো করা হচ্ছে, কিন্তু এখন যে এই যে ভাইব্রেন্ট অংশগ্রহণটা মানুষের দেখতে পাই, মানুষই উদযাপনটা করতেছে, এটা কিন্তু কেউ আটকাতে পারতেছে না। আমরা একটু মানে পাকিস্তানের দিকে যেতে চাই যে মুক্তিযুদ্ধটাকে নিয়ে পাকিস্তানের ন্যারেটিভটা কি? পাকিস্তান কি মনে করে যে এটি পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং পাকিস্তান তাতে হেরে গেছে, মানে তাদের ন্যারেটিভটা কি? এইটাকে আসলে বহুমাত্রিক জায়গা থেকে দেখার জায়গা আছে আর কি। যে ধরেন পাকিস্তানের আসলে মূলত তিনটা পক্ষ যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে রাষ্ট্র পাকিস্তান, আরেকটা হচ্ছে পাকিস্তানের এই সামরিক বাহিনী, আর হচ্ছে পাকিস্তানের সাধারণ জনগণ। আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের সময় সাধারণ জনগণের অনেকেই বাংলাদেশের পক্ষে সমর্থন যোগাইছেন, অনেক কবিরা কবিতা লিখছেন, অনেকে জেল খাটছেন, এরকম ঘটনাও ঘটছে। কোথাও আসলে সাধারণ মানুষ কখনোই আমজনতার গণহত্যাকে ইয়া করে না, মানে সমর্থন যোগায় না। একইভাবে ভারতেও আমরা দেখি, ভারত যেরকম আমাদের ইতিহাসকে চিন্তা করার একটা প্রবণতা রাষ্ট্রীয়ভাবে দেখি, কিন্তু সাধারণ জনগণ মোস্টলি কিন্তু শরণার্থীদেরকে ওয়েলকামই করছে। মানুষের সাথে মানুষের আসলে খুব একটা বিভেদ থাকে না আর কি। কিন্তু রাষ্ট্র পাকিস্তান তার একটা সেন্ট্রাল ন্যারেটিভ হিসেবে তো সে অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যতভাবে খাটো এবং সামান্যীকরণ করা যায় সেটার চেষ্টা সবসময় করে গেছে। তাদের পাঠ্যপুস্তকগুলোতে 6, 7, 8, 9-এর ক্লাসে যা পড়ানো হয় সেটা সবসময় এখানে এটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বা ভারতের প্ররোচনায় বাংলাদেশের এই লোকজন কিভাবে দেশটাকে ভেঙে ফেললো এই ধরনের কথা বলতে চাইছে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সমন্বয়কেরা, পাকিস্তানের সমন্বয়কেরা যেহেতু খুবই মারাত্মক একটা গণহত্যার সাথে যুক্ত হয়ে গেছিল, এবং এই অ্যাট্রোসিটির দায় তারা নিজেরাই নিজেদের বিবেকের সামনে দেখাচ্ছে যে এখানে এক্সেস করছে তারা। সুতরাং সমন্বয়করা যখন আবার নিজেদের আত্মজীবনীগুলো লিখছে, তারা আবার পরস্পরকে একটা দোষারোপ করার চেষ্টা করছে। এই দোষারোপে যে সুযোগ সুবিধাটা আমাদের হয়েছে, আমরা দেখতে পাইছি যে কি তারা আসলে নিজেরাই স্বীকার করে নিচ্ছে। যেন নিয়াজি টিক্কা খানের উপর দায় দিচ্ছে, টিক্কা খান দিয়ে দিচ্ছে রাও ফরমান আলীর উপরে, রাও ফরমান আলী বলতেছে আবার আমি কিছু করি না, নিয়াজি সব কিছু করছে। এইভাবে এই মানে পিলো পাসিং করতে করতে দেখা গেছে যে কি সমস্ত গণহত্যার দায়টাই তারা স্বীকার করছে। যেমন ধরেন হামিদুর রহমান কমিশন যখন বাংলাদেশের এই যুদ্ধটার উপরে কমিশন করা হইলো, তো সেই হামিদুর রহমান কমিশন বাংলাদেশের হতাহত মানুষের সংখ্যা বলছে 26,000, কিন্তু রাও ফরমান আলী আবার ডনের একটা ইন্টারভিউতে বলছে 50,000-এর বেশি মানুষ মারা গেছে। তো এই যে দেখেন কনফ্লিক্ট হয়ে গেল একটা, মানে নাম্বারটা কত সেটা নিয়ে অন্য আলাপ হইতে পারে, কিন্তু তারা নিজেরাই জানে যে তারা কি কি কাজ করছে। আবার নিয়াজিও এটারে বলছে যে কি লক্ষের উপরে হইতে পারে। সো এই যে ডিফারেন্সগুলা, এটা আমাদের জন্য মানে আমি মনে করি যে স্বাস্থ্যকর হইতে পারে। আমরা যখন পড়বো মুক্তিযুদ্ধকে জানতে চাইবো, যেহেতু আমাদের দেশে এক ধরনের একটা সমস্যাই যে মুক্তিযুদ্ধ কোনটা যে আসলে আওয়ামী ন্যারেটিভ আর কোনটা পিপলস ন্যারেটিভ এটা আলাদা করাটা কঠিন হয়। পাকিস্তানের দৃষ্টি থেকে যদি আমরা একটু দেখি, ভারতের দৃষ্টি থেকে দেখি বা আমেরিকার দৃষ্টি থেকে দেখি, তখন আসলে অনেক এই যে আপনি ভারতের দৃষ্টি থেকে দেখলে আসলে মুক্তিযুদ্ধটার আসল ন্যারেটিভটা জানা যাবে। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করেছেন এবং সেখানে তারা খুবই তাদের যে সৈন্যদের যে অবদান গৌরবের সেটি স্মরণ করেছেন এবং বলছেন যে এটি ভারত পাকিস্তান যুদ্ধ। তারা আসলে মুক্তিযুদ্ধের শেষের দিকে এসে জয়েন করলো, কিন্তু এটা তারা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে তারা মানে কেন দাঁড় করাতে চায়? এই যে ধরেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীর সবচেয়ে বড় পাবলিক সারেন্ডারের ঘটনাটা তো হচ্ছে এই ঘটনাটা 16 ডিসেম্বর এখানে যেটা ঘটলো। তো এই লোভ কি ভারত কখনো সামলাবে? ধরেন পাকিস্তান রাষ্ট্রটার গঠনটা তো হয়েছিল এই পুরা ভারতের মুসলমানদের, সংখ্যালঘু মুসলমানদের একটা রাষ্ট্রের ধারণা থেকে। এই রাষ্ট্রটা গঠন হয়ে যাওয়ার পর থেকেই তো ভারত কিভাবে এটাকে ডিস্টার্ব করবে এইটার আকাঙ্ক্ষাটা তার মধ্যে ছিল। এখন আমরা যদি একটু আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টি থেকে দেখি, পৃথিবীতে কি কোনো রাষ্ট্র কখনো তার প্রতিবেশী রাষ্ট্রের সহায়তা ছাড়া স্বাধীন হতে পারে? যদি আজকে আমাদের প্রতিবেশী পাকিস্তান হইতো, তাইলে কিন্তু আমাদের ভারত থেকে স্বাধীন হওয়ার জন্য পাকিস্তানের সাপোর্ট নিতে হইতো। ফলে আমির
কখনো এটা নিয়ে হীনমন্যতায় ভুগি না যে ভারত আমাকে সহায়তা করলো, কারণ এইটা ইনভিজিবল, পৃথিবীতে এটার কোনো নজির নাই যে পাশের রাষ্ট্রের সহযোগিতা ছাড়া একটা রাষ্ট্র স্বাধীন হতে পারে। এরকম অনেক নাম নেওয়া যাবে যে রাষ্ট্রগুলোর পাশের রাষ্ট্রটা তাকে সাহায্য করে নাই দেখে সে স্বাধীন হতে পারে। আর আমাদের তো 3 দেশেই ভারত আছে, 3 পাশেই ভারত আছে। কিন্তু ভারতের যে সমর নায়করা যেই ইতিহাসগুলো লিখে গেছেন সেইটাকে যদি আবার আমরা রিড করি, তারা কিন্তু দেখা যায় যে কি এই পুরোপুরি এই ক্লেমটা, মানে এখন যে হিন্দুত্ববাদী সরকার যে ক্লেমটাকে হাজির করতে চায় যে সব তারা করে দিয়ে গেছে, এটা কিন্তু তারা মনে করেন। যেমন জেনারেল জ্যাকব কিন্তু বলতেছেন যে তারা তো যুদ্ধে জড়াবেই কিনা এটা নিয়ে অনেকবার চিন্তা ভাবনা করছে। এবং এই যে 16 ডিসেম্বরে উনি যে নিয়াজির সাথে যে উনি বৈঠক করলেন সেটা নিয়ে উনি বিস্তারিত অ্যাকাউন্ট বলছেন যে উনি প্রথম আসছেন 13 তারিখে বাংলাদেশে। আবার ধরেন আমরা যদি এই ম্যানকেশের আলাপ দেখি, উনি বলতেছিলেন যে কি বর্ষাকাল না আসলে যুদ্ধে জড়াবেন না। অর্থাৎ যেভাবে মনে করা হয় যে ভারত বুঝি যুদ্ধ করার জন্য মুখে ছিল, সেখানে আমরা ভারতের কিন্তু পলায়নপর অবস্থায় তাদের সমন্বয়কদের হিস্ট্রিতে দেখতে পাই। এখানকার জনজাতি এই যুদ্ধটাতে লড়াই করছে, মারাও গেছে বিপুল পরিমাণে। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের গণহত্যা নিয়ে খুব ভালো একটা কাজ করছেন রুডলেফ জোসেফ রামেল, ওনার স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইডে। উনি এইখানে ভারতীয় সেনাবাহিনীর কয়জন অংশগ্রহণ করছে এবং কতজন মারা গেছেন সেগুলোর হিসাব নিকাশ হাজির করছেন আর কি। তো এই বিরাট অ্যাট্রোসিটির মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ খুবই সামান্য পরিমাণেই ছিল। এবং ভারত কিন্তু এই যুদ্ধটায় যুক্ত হয়ে পাকিস্তান আক্রমণ করার পরে ভারতে, তো ভারত হয়তো কখনোই এই যুদ্ধটা সরাসরি যুক্ত হইতো না যদি পাকিস্তান তাকে না, মানে পাকিস্তান পায়ে পাড়া দিয়ে যদি এই যুদ্ধটা না করতো। পাকিস্তান তো দেখতেছে হারবো যখন, এই ভুখানাঙ্গাদের কাছে হারার থেকে ভারতের কাছে হারাটারে তারা সম্মানজনক মনে করছিল। এই যে আপনি নিয়াজির কথা তুললেন, সারেন্ডারের কথা তুললেন, যে পৃথিবীর ইতিহাসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা 16 ডিসেম্বর 1971 সালে ঘটেছে। তো সেই আত্মসমর্পণ অনুষ্ঠান নিয়ে একটা বিতর্ক তোলার চেষ্টা করেন, বা এটি আমি জানি না আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে ওসমানী মুক্তিযুদ্ধের সেনাপতি, প্রধান সেনাপতি, তিনি সেই অনুষ্ঠানে ছিলেন না কেন? এটা আসলে ভালো আলাপ, মানে আমাদের এই যে ইতিহাসের ওই যে পর্দা উন্মোচন করার যেহেতু সুযোগ আছে, এখন আবার এগুলো নিয়ে একটু পড়ালেখা করার সুযোগ হইতে পারে আর কি। একদিক দিয়ে এটা যেমন সত্য যে কোনোভাবেই চেষ্টা করা হচ্ছিল যে কি জেনারেল ওসমানী এটার সাথে না থাকুক, আবার আরও কিছু অ্যাকাউন্টে দেখা যায় যে জেনারেল ওসমানী নিজেও একটা পর্যায়ে যুদ্ধের থেকে নিজেকে উইথড্র করে নেওয়ার বা বিভিন্ন অভিমান করার যুদ্ধ সম্পর্কে এই ধরনের অ্যাকাউন্টও পাওয়া যায় আর কি। তবে ফাইনালি আমাদেরকে তো আসলে ডকুমেন্টের দিকে তাকাতে হয়। তো জেনারেল ওসমানীর এপিএস যে ছিলেন নজরুল ইসলাম, উনি একটা বই লিখছিলেন, উনি সেখানে জেনারেল ওসমানী কেন আসলেন না ওনার নিজের অ্যাকাউন্টটা দিচ্ছেন। ওসমানী বলছেন যে এইটা আসলে একটা প্রোটোকলের বিষয়, যে আপনি তো জানেন যে কি জেনারেল নিয়াজি ছিলেন ইস্টার্ন কমান্ডের প্রধান, পুরো পাকিস্তান সেনাবাহিনীর প্রধান না। আবার সে আত্মসমর্পণও করতেছে কিন্তু ভারতের ইস্টার্ন অংশের প্রধানের সাথে, আরোরার কাছে। ভারতের প্রধান সেনাপ্রধান কিন্তু হচ্ছে ম্যানকেশ, আর আমাদের ওসমানী সাহেব কিন্তু পুরো বাংলাদেশের প্রধান। তো এখন একজন ইস্টার্ন কমান্ডার, মানে 2 জন ইস্টার্ন কমান্ডারের সাথে কি একজন ফুল জেনারেল বসতে পারেন? উনি নিজেই আক্ষেপ করে বলতেছেন যে কি এইটা তো প্রোটোকলেই যায় না, আমরা প্রোটোকলটা বুঝি না, এই জন্য এই ধরনের বিভেদগুলো তৈরি হয়। এটা ওসমানীর কথা, যদিও এটার ভিতরে ইনলাইন আছে। হিস্ট্রি তো অনেক বিষয় থাকে না, উনি মুখে এটা বলতেছে কিন্তু দেয়ার আর থিংস। আমরা জানি যে কি উনি যে সিলেট থেকে হেলিকপ্টারে আসতেছিলেন, ওই হেলিকপ্টার গুলি করা হয়েছিল, ওটা ভূপতিত হয়েছিল, একজন গুলিবিদ্ধ হয়েছিলেন, দেয়ার আর থিংস ইন হিস্ট্রি। কিন্তু মোটা দাগে ওনার কথাটাও সত্য। এখানে আরও একটা বিষয় আছে যে এই যে মনে করা হয় না যে কেন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো, কেন শুধু মানে আমাদের মুক্তি বাহিনীর কাছে করলো না। এখানেও জেনারেল ওসমানী বলতেছেন যে কি যেহেতু আমার সেনাবাহিনীটা নিয়মতান্ত্রিক সেনাবাহিনী না, এখানে যারা যুদ্ধ করতেছেন তাদের নিয়মতান্ত্রিক ট্রেনিং নেই, তো সে তো জেনিভা কনভেনশনের আওতাভুক্ত না, এবং তারা এই 90,000 সৈন্যের সাথে জেনিভা কনভেনশনে যে সুযোগ সুবিধা সেগুলো দিতে পারবে না। ফলে এখানে যদি অ্যাট্রোসিটি হয়, অনেক কিছু হয়, সেগুলো আমরা সামলাতে পারবো না। আমরা এত বিরচিত একটা আত্মসমর্পণ পাইছি, এখন এটাকে তো ধরে রাখতে হবে। ধরে রাখবো কিভাবে? এই 90,000-দেরকে প্রোটেক্ট করে। আমার নিজেরই খাওয়ার জোটে না, উনি কিন্তু এইভাবে বলতেছেন। ভারতেই এটা মীমাংসাটা করতে পারতো, ফলে এই সমঝোতাটা তাদেরকে করতে হয়েছে। এটা হচ্ছে ওসমানী সাহেবের বয়ান। 14 ডিসেম্বর নিয়ে, বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে এখনকার রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল এখনকার প্রেক্ষাপটে জামাত ইসলামের নেতা গোলাম পরওয়ার, তিনি বক্তব্য দিয়েছেন যে আসলে বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী এবং আচ্ছা, মানে ইতিহাস কি বলে? ওকে, আমাদের এখানে এইটা মানে বুদ্ধিজীবী টার্মটাই একটা খুব এলিটিসয়েড টার্ম, এটাতে খুব প্রবলেমেটিক। এইটাটা না বুঝলে এই অঙ্ক মিলানো যাবে না। আমরা শুধু মনে করি 14 ডিসেম্বর সব শিক্ষকদের ঠক করে ডেকে এনে, এটা তো 25 মার্চ থেকে শুরু হয়েছে। মনে যেটা করা হয় 14 ডিসেম্বর আমরা বলতে পারি একটা বদ্ধভূমি
শনাক্ত করা গেছে যেখানে অনেক শিক্ষকদেরকে একই দিনে এনে হত্যা করা হয়েছে, কিন্তু ঘটনাটা দীর্ঘ সময় 25 মার্চ থেকে শুরু 25 মার্চ হয়েছে। থেকে শুরু হয়েছে। সেটা যদি হয় তখন আমাদের এলিটো সাইডের আলাপটা করতে হবে যে বিভিন্ন যুদ্ধে কেন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। আমরা এটা তো এই হলোকাস্টের সময়ও দেখছি, আমরা রুয়ান্ডাতেও দেখছি, কম্বোডিয়াতেও দেখছি। এইটা তো করা হয় মূলত যখন এই নতুন যে রাষ্ট্রটা সরকারটা আসবে সে যেন ব্যর্থ হয়, সে যেন ভালো করে ইয়া না করতে পারে, বোঝা যায় যে কি আগের রেজিমটা ভালো ছিল। এই চেষ্টা তো আমরা জুলাইতেও একরকম দেখছি। এই আলাপ আমরা করতে পারি আর কি, যে পটেনশিয়াল বুদ্ধিজীবীদেরকে কিভাবে বা মানে যারা এই অভ্যুত্থানকে সামনে নিয়ে যাবে তাদেরকে কিভাবে সরাতে হচ্ছিল। এবার আমি যদি আমরা এটারে পুরা টাইম লাইনে ফেলতে পারি তখন আমাদের কাছে যে সুযোগটা তৈরি হয় যে কি, যেহেতু এইখানে অনেক একটা যুদ্ধের অনেক পক্ষ থাকে, এখানে অনেক রকম ঘটনা ঘটছে। মানে ধরেন আমরা তো এটা জানি না যে মুক্তিযুদ্ধদের ভিতরে হয়তো কিছু কিছু গ্রুপ ডাকাতি করে ফেলছে, আবার তাদেরকে কিন্তু সেক্টরের ভিতরে শাস্তিও দেওয়া হয়েছে, এরকম সেক্টর গণনা করছে, মানে এটা তো গণযুদ্ধ। সো একটা এই ধরনের ঘটনা। আবার আমরা সিরাজ শিকদারের কথা জানি যে তারা কিন্তু মুক্তি বাহিনী মানে মুজিব বাহিনীর সাথেও যুদ্ধ করছে, আবার পাকিস্তানি হানাদার বাহিনীর সাথেও যুদ্ধ করছে, তারা একটা স্বাধীন ভূখণ্ডের লাভ করছে। তো সেইখানেও এরকম অনেকেই আছেন যারা হয়তো বুদ্ধিজীবী, তাইলে এই সিরাজ শিকদারের হাতে বুদ্ধিজীবী মারা যেতে পারে, আওয়ামী লীগের হাতে মারা যেতে পারে, রয়ের হাতেও একটা দুইটা মারা যেতে পারে, মানে এইটা কোনোটাই ফেলে দেওয়া যাবে না। কিন্তু যে 14 ডিসেম্বরের আলাপটা, সেইটার ক্ষেত্রে আমি দেখতে চাই পাকিস্তানি অ্যাকাউন্ট কি বলে, মানে পাকিস্তানি সৈন্যরা কি বলে। এই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে জেনারেল নিয়াজি কি বলতেছেন। নিয়াজি এই সম্পর্কে খুব ভালো আলাপ করছেন। ওনার বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশে বিভিন্ন সময়ে যেই বাংলাদেশে না মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার দেওয়া সাক্ষাৎকারগুলোকে যদি আমরা দেখি, আমি একটু সময় নেই এখানে, যে বলেন। জেনারেল নিয়াজি বলতেছেন যে 1972 সালে তো এই সব 90,000 সৈন্যকে ভারতে নিয়ে যাওয়া হলো, সবাই ওখানে আটক আছেন। এখন নিয়াজের কাছে একবার খবর আসলো যে ঢাকায় এক রাও ফরমান আলীর অফিস থেকে একটা ডায়েরি উদ্ধার করা হয়েছে যে সোনার বাংলা লাল করে ফেলা হবে এবং এখানে বুদ্ধিজীবীদের তালিকা আছে। এবং মানুষজন খুব উত্তেজিত, কারণ এখানে গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী লেখকদেরকে মেরে ফেলা হয়েছে, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। ঢাকা থেকে বলা হয়েছে যে তোমরা ফরমানকে দিয়ে দাও, তাইলে আমরা আর তাদের বিচার করব না। এটা কতটুকু সত্য মিথ্যা জানি, কিন্তু নিয়াজি বলতেছে কিন্তু বিট্রিয়ালে। তো নিয়াজি তখন বললো যে কি না না, আমি আমার কোনো সোলজারকে ছাড়বো না। এরপর নিয়াজি আক্ষেপ করতেছে যে আমি ফরমানকে প্রোটেক্ট করলাম, কিন্তু স্বাধীনতার পরে মানে আমাদেরকে ফেরত নিয়ে যাওয়ার পরে পাকিস্তান সেনাবাহিনী থেকে আমাকে চাকরিচ্যুত করা হলো, আমার পেনশন বঞ্চিত করা হলো, কিন্তু ফরমানকে চাকরিতে বহাল রাখা হইলো, পরবর্তীতে ফৌজি ফাউন্ডেশনের চেয়ারম্যান করে 10 বছর রাখা হইলো। মানে এই সব কিছুই করা হইলো তার এই অপারেশনটার সাকসেসের কারণে। উনি বলতেছেন একটা সাক্ষাৎকারে যে ফরমানের কাছে যে এই তালিকা ছিল এবং তালিকাতে যে বুদ্ধিজীবীদের নোট রাখতো, পাকিস্তানি একজন সচিব আলতাফ গহর তিনি তার একজন বাঙালি কবি বন্ধু সানাউল হকের নাম কাটানোর জন্য ফরমানের কাছে অনুরোধ করেন এবং ফরমান ওই নামটা কেটে দেন। অর্থাৎ এই নামের বিষয়টা যে একটা বিষয়, এটা কিন্তু নিয়াজি নিজে স্বীকার করতেছেন। আবার রাও ফরমান আলী উনি খুব স্বাভাবিক, উনি অস্বীকার করছে যে আমি কিছু করি নাই, সবই নিয়াজি করছে। কিন্তু উনি অ্যাকাউন্টে আবার বলতেছেন যে নিয়াজির অফিসে মানে অনিয়ন্ত্রিত মানে সামরিক না অসামরিক গাড়ি দাঁড়ায় থাকতো, এখানে এমন ফিসি কোনো ঘটনা ঘটতো যেটা আমরা জানি না। আমরা তো জানি ওই যে বুদ্ধিজীবীদেরকে যে সাদা মাইক্রোবাসে করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। আবার ধরেন জামাতে ইসলামের আমির ওই সময়ের মানে গোলাম আজম বিভিন্ন সময় ওনার যে বই যে জীবনে যা দেখলাম 4 খণ্ডের আত্মজীবনী, আবার বিভিন্ন সাক্ষাৎকারেও উনি বলছেন যে উনি নিজে বিভিন্ন লোককে বাঁচানোর জন্য রাও ফরমান আলীকে কন্ট্যাক্ট করছেন যে এই নামটা কেটে দাও। উনি একটা আলাপে বলছেন সূর্য মিয়া নামের একজনকে উনি বাঁচাইছেন। সো এই যে নাম কেটে দেওয়ার ব্যাপারটা কোত্থেকে আসতেছে? তাইলে এখানে যে আলাপটা এই লিস্ট ছিল এবং এই লিস্ট থেকে দেন দরবার করা হইতো, কাউকে বাঁচানো হইতো, কাউকে ছাড়া হইতো। আবার এই ঘটনার সাথে যে আলবদর জুড়ে যাচ্ছে সেইটারও অনেক অ্যাকাউন্ট আমরা পাকিস্তানি দলিলপত্রেও দেখতে পাই আর কি। সো যেখানে আমি দেখতে পাই যে কি পাকিস্তানিরাই অ্যাকনলেজ করতেছে বিষয়টাকে, সেখানে এই ঘটনাটা কেন আলাদা করে ভারত মানে আমি কিন্তু বলতেছি যে কি সব কিছুর অ্যাসপেক্ট আছে এই যুদ্ধের মধ্যে। মানে একটা যুদ্ধের মধ্যে অনেকে সুযোগ সন্ধানী নিজের পলিটিক্যাল প্রতিপক্ষকে, আমরা জানি বামপন্থীদের অনেক গ্রুপ আছে, এই ঘটনাগুলো যে একেবারে ঘটে না এই কথা বলা যাবে না, কিন্তু হোলিস্টিক্যালি এই ঘটনার দায়টা তো পাকিস্তান নিজের কাঁধে নিতেছে। আমি কেন নতুন করে এই দায় আবার আরেকজনের ঘাড়ে দিতে চাই? এই যে পাকিস্তানের সমর্থন দেয়া নিয়ে জামাতের যে অবস্থান, তারা যেটি বলার চেষ্টা করেন যে তারা পাকিস্তানের পক্ষে রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছিলেন, কিন্তু 25শে মার্চের পরে যে গণহত্যা হয়েছে, হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, লুণ্ঠন হয়েছে, বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো অপরাধের সাথে জামাত রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল না বা জামাতের কোনো নেতাও সম্পৃক্ত ছিল না। মানে আপনার গবেষণা কি বলে বা পত্রপত্রিকা সেখানকার
পাকিস্তানিদের বয়ানে কি আসলে উঠে এসেছে? আসলে ওই যে আমরা আলাপের শুরুতে যেটা বলতেছিলাম যে জুলাই আমাদেরকে খুব ভালো করে বোঝায় এই জিনিসগুলো। আপনি খেয়াল করবেন যে এই যখন আমাদের এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হইল, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটা ছিল কি যে এখন লিথাল ওয়েপন ব্যবহার করতে হবে, যেখানে দেখবো ফোন সেখানে কল। গুলি করতে হবে। এই যে একটা অথরিটিয়ান পোস্টে থেকে এই কথাটা বলা, আমরা মতিউর রহমান নিজামীর এরকম অনেক কলাম দেখতে পাই, অনেক বক্তৃতা দেখতে পাই। বদর দিবসে উনি রাজাকার বাহিনীর উদ্দেশ্যে বলতেছেন যে যেখানেই তথাকথিত মুক্তি বাহিনী দুষ্কৃতিকারীদেরকে দেখবে সেখানে তাদেরকে খতম করে ফেলবে। এখন উনি যদি এই পুরা বাহিনীটার কমান্ডার হন এবং উনি যদি এই খতম করে ফেলার অর্ডার দেন, তাহলে এই সুপিরিয়র রেসপন্সিবিলিটি যখন নিচের থেকে ক্যারি আউট হয়, তাহলে তো সরাসরি গুলি করতে হচ্ছে না। ধরেন যুদ্ধ অপরাধ বা গণহত্যার বিষয়টা আমরা অনেক সময় এই সরাসরি গুলির বিষয়টাতে বুঝি। এটা নিয়ে খুব ভালো কাজ হচ্ছে জর্জ স্ট্যান্টনের। উনি কিন্তু দেখাইছেন যে উনি আলাপ করতেছেন এভাবে, ধরেন হিরোশিমায় যে বোমাটা ফেলা হইলো, 5 লক্ষ মানুষ মারা গেল, আপনি ধরেন এটার বিচার করতেছেন, মানে আপনি কি ওই পাইলটের বিচার করবেন যে সুইচ টিপে দিছে? না। আপনি তো কোন সমন্বয়করা টেবিলে বসে আলাপ করছে সেখানে খুঁজতে যাবেন বা কার মাথা থেকে আসলো। তো এইখানে নিজামী বা মুজাহিদ বা গোলাম আজমের মতো পজিশনের লোকেরা তাদের বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা যেই পজিশন থেকে যে কথাগুলো বলছেন, যেমন এরকম অনেক বক্তব্য আছে যেখানে উনি কোরআনের আয়াত ব্যবহার করে বলতেছেন যে এখন জিহাদ করতে হবে, এদেরকে খতম করতে হবে, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে হলে কোরআনের সূরা হুজুরাতের এত নাম্বার আয়াত ব্যবহার করে সবাইকে ঝাঁপায় পড়তে হবে। কালেমার পতাকা তো ঝান্ডা। এই যে এই কথাগুলো বলা, এবং এক সাধারণ মুসলমান যে এটা সম্পর্কে জানে না, সে তো মনে করবে এটা তার দিনের অংশ, তাহলে সেইটার সাথে যুক্ত হয়ে যাবে। আমরা এরকম অনেক এই যে ফতোয়ার কথা জানি না যে গনিমতের মাল আখ্যা দেওয়া হইতেছে, আমরা পূর্বদেশ পত্রিকার ডিসেম্বর জানুয়ারিতে এরকম অনেক দেখতে পাই যে হিন্দু নারীদেরকে গনিমতের মাল বলে এই পাকিস্তানিদের মধ্যে বন্টন করে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই যে ব্যবহার, ধর্মকে ব্যবহার, তো এইটা সাধারণ বিচারে এইগুলা কি যুদ্ধ অপরাধ যদি না হয় তাহলে যুদ্ধ অপরাধ আসলে কি? আর যেটা হচ্ছে ফৌজদারি অপরাধ, সেটার বিষয়ে আমি আসলে খুব ভালো কথা বলতে পারবো, কারণ ওইটার এক্সপার্টিজ আমার নাই। নাই। কিন্তু যেই ডকুমেন্টেড জিনিসগুলো আছে সেগুলাই আমার কাছে মনে হয় আলাপ করার জন্য অনেক। এই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নিয়ে আপনার একটা কন্টেন্ট দেখেছিলাম, জি, জি, জি। মানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং রশিদ রশিদ মিনহাজের মিনহাজ, হ্যাঁ। এই গল্পটা একটু শুনি। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প যে পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে একই ঘটনায় 2 জন মানুষ মারা যান এবং 2 জন 2 দেশের সর্বোচ্চ বীর। আমরা জানি মতিউর রহমান এই 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হয়ে গেছিলেন। উনি একটা গ্রুপকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং একটা পর্যায়ে উনি পাকিস্তানে ব্যাক করেন, উনি বিমান বাহিনীতে ছিলেন আর কি। পাকিস্তানে ব্যাক করে উনি ভাবতেছিলেন পাকিস্তান থেকে একটা বিমান নিয়ে পালায় আসবেন। তো উনি যেদিন অপারেশনটা করবেন, ওনার সাথে একটা শিক্ষানবিশ পাইলট ছিল রশিদ মিনহাজ, যে পাশে ছিল। তো উনি ওই বিমানটা নিয়ে বের হচ্ছিলেন এবং ক্লোরোফর্ম দিয়ে ছেলেটাকে অজ্ঞান করে ফেলার চেষ্টা করেন। তো কোনোভাবে পুরোপুরি সফল হন নাই। মানে ক্লোরোফর্ম দিলে হচ্ছে কি মতিউর রহমান? মতিউর রহমান ওই ছেলেটাকে অজ্ঞান করবেন, অজ্ঞান করলেন। যেই ছেলেটা তার শিক্ষানবিশ পাইলট, উনি ওনাকে আচ্ছা। উড়ানো শেখাবেন। এরপরে বিমানটা নিয়ে উনি চলে আসবেন ভারতে এসে মুক্তিবাহিনীতে যোগ দিবেন আর কি। তো এই কাজটা করতে গিয়ে পুরোপুরি অজ্ঞান না হওয়াতে এই ছেলেটাও ধস্তাধস্তি করতে থাকে এবং এক পর্যায়ে ইজেক্ট বাটন চেপে দেয় আর কি। তখন 2 জনই পড়ে যায় এবং 2 জনই মারা যায়। এই ঘটনার পরে রশিদ মিনহাজকে পাকিস্তান সর্বোচ্চ সামরিক পদক হিলালি মনে হয় কি জানি নিশানি হায়দার নিশানি হায়দার ভূষিত করে এবং মতিউর রহমানকে গাদ্দার ইত্যাদি করে। আবার আমাদের দেশে আমরা মতিউর রহমানকে সর্বশ্রেষ্ঠ বলি, বীর শ্রেষ্ঠ বলি। এখন একটা আন্তর্জাতিক জায়গা থেকে যদি আমরা দেখি যে এই দুইটা ঘটনা কি আসলেই 2 দেশের জন্য সমান সমান কিনা, সেইটাকে আমি মূলত আলাপ করার চেষ্টা করতেছিলাম। যে ধরেন ওই ছেলেটা অবশ্যই সে হয়তো তার রাষ্ট্রের জায়গা থেকে সেই জিনিসটা করছে, কিন্তু একটা সামরিক বাহিনী, ওর সামরিক বাহিনী তো তারই দেশের মানুষদের উপর একটা গণহত্যা চালাচ্ছিল। তো এইটার সচেতনতা যদি না থাকে তাহলে আমরা জুলাইতেও তো বলতে পারবো যে একটা পুলিশ যখন ছাত্রদেরকে গুলি করতেছে, ও তো ওর বস ওরে অর্ডার দিছে, ও মারতেছে, কিন্তু ও দেশের পরিস্থিতি জানবে না। এখানে তো একটা বিবেকবান মানুষের কাজ হচ্ছে সেই পজিশনটা নেওয়া এবং যেই ছাত্রটা তার বিরুদ্ধে দাঁড়াইছে সেই ছাত্রটাকেও বুঝতে পারা যে ও আসলে কোন কজে দাঁড়াচ্ছে। মতিউর রহমান কিন্তু শেষ পর্যন্ত রশিদ মিনহাজকে হত্যা করতে চায় না, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞানী করে ফেলতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত মতিউর রহমানকে মারা যেতে হইলো। ফলে এখানে একটা খুব চমৎকার মোরাল ডিলেমার মধ্যে আমরা পড়ি। আমি কখনোই বলতেছি না যে রশিদ মিনহাজ খুব খারাপ,
কিন্তু রশিদ মিনাজের কজটা খুবই একটা রাষ্ট্রীয় লুতুপুতু রাষ্ট্রীয় জায়গায় আর কি, যে হ্যাঁ আমি আমার অফিসে থাকবো, সুন্দর করে টেবিলটা গুছিয়ে রাখবো, কাজকর্ম করে ফাইলটা বন্ধ করে চলে যাব। কিন্তু এর বাইরেও যে একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, একটা স্বপ্ন আছে, মতিউর হচ্ছে সেই স্বপ্নের, সেই রাষ্ট্রের, যে রাষ্ট্রটা এখনো ইমার্জি করে নাই। তার রিস্কটা কত বড়, সে বাংলাদেশে ট্রেনিং দিচ্ছে, সে আবার একটা বিমান নিয়ে পালায় আসবে, ভারতে আসার পর একটা পাকিস্তানি বিমান ভারত কিভাবে নেবে আমরা কিন্তু কিছুই জানি না। উনি প্রত্যেকটা পদই ছিল ওনার মৃত্যু মৃত্যু মৃত্যু, এই সব কিছু জেনেও উনি শুধু যদি একটা বিমান নিয়ে যেতে পারি তাহলে তো বিরাট একটা ঘটনা ঘটে যাবে। So, এই 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 রশিদ মিনহাজকেও তো আমাদের জামাত ইসলামের নেতারা তো হ্যাঁ ওই সময় খুবই মারাত্মকভাবে মতিউর রহমান নিজামী একের পর এক পত্রিকায় কলাম লিখতেছিলেন যে মতিউর রহমান হচ্ছে গাদ্দার এবং রশিদ মিনহাজ হচ্ছে একজন বীর, এবং উনি বক্তৃতাও দেন যে কি আমাদের তরুণদেরকে রশিদ মিনহাজের মতো হইতে হবে। মজার বিষয় হচ্ছে এই সাম্প্রতিক সময় কিন্তু আবার জামাত বীর শিশুদের জন্য দোয়া মাহফিল করে, আবার এই নামাজ পড়ে বা অনেক কিছুই করে, প্রোগ্রাম করে। এবার আমাদের আসলে জামাত যদি পজিশনটা না নেয় যে ও আসলে কি মতিউর রহমানকে এখনো গাদ্দার মনে করে নাকি বীরশ্রেষ্ঠ মনে করে, তাহলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় আর কি। এই যে ৭১ আর ২৪কে আমরা এক হ্যাঁ, করে দেখি, হ্যাঁ। এটাই কি আসলে উচিত, বা এটা কি আসলে হয় কখনো যে ৭১ প্রথম স্বাধীনতা, ২৪ দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতার সাথে আমরা মিলিয়ে ফেলি? আসলে এটা হয় না আসলে, যে ৭১-এর সাথে যে ২৪-এর তুলনা, এই তুলনাটা আবার আমার মনে হয় কি অনেক বেশি পলিটিক্যালি আন্ডারস্ট্যান্ড করার একটা বিষয় আছে। যেমন প্রত্যেকটা বিষয়ে একটা প্রাইমারি ইম্পালস বলে একটা জিনিস থাকে, যে স্বাভাবিকভাবেই যে ছাত্ররা লক্ষ লক্ষ জনতা যখন রাস্তায় নেমে আসতেছে, তার কাছে অনুপ্রেরণা কোনটা? অনুপ্রেরণা তো হচ্ছে ৭১, সেই দেশের গানগুলো বাজতেছে, আমাদের দেয়ালগুলো গ্রাফিতিতে ভরে উঠতেছে। ফলে এইটাকে আমি আসলে এলমা হিসেবে দেখবো না, চূড়ান্ত হিসেবে দেখবো না, আমি বরং এটাকে তো দেখবো ৭১-এর ইম্প্রোভাইজেশন, ৭১-এর আকাঙ্ক্ষার প্রতিফলনই হচ্ছে ২৪। কিন্তু যেই গ্রুপগুলো এটাকে মুখোমুখি দাঁড়া করাতে চায়, একদম বলতে চায় যে কি, অনেকে তো চেষ্টা করেন এটাকে বড়ও বলতে চান, এইটা হইতেছে একটা মানে একটা রাষ্ট্র তৈরি হওয়া, একটা দেশের গঠন আর একটা দেশের একটা অভ্যুত্থান হওয়া। এবং অবশ্যই আমি স্বীকার করি সবচেয়ে বড় অভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে, কোনো আপত্তি নেই এটা মানতে, কিন্তু তারপরেও ওই দুইটা আসলে আলাদা, এবং ৭১ অনেক বড় অ্যাট্রোসিটির জায়গা থেকে, গণহত্যার জায়গা থেকে, সম্মুখ যুদ্ধের জায়গা থেকে অনেক বড় ঘটনা। বরং ৭১-ই আমাদেরকে একটা পথ দেখায়, ২৪-এর পথটা। এই যে সামনে একটা নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন মুখ হাদি, তাকে গুলি করা হলো। সে এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা দোয়া করছি তিনি যেন দেশে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন আমাদের মাঝে। এবং আগামী নির্বাচন নিয়ে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হবে, এবং পতিত ফ্যাসিস্ট যারা, তারা তো ষড়যন্ত্র করবে বা করছে, এটি সরকারের তরফ থেকে বলা হচ্ছে। রাজনৈতিক দলগুলো সতর্ক, কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিগুলো বিভক্তি। মানে ঐক্যের কথা বলা হচ্ছে। মানে আমাদের সামনে এখন চ্যালেঞ্জটা কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে? হ্যাঁ আসলেই তো, মানে ওসমান হাদির মতো একজন ফ্রি স্পিরিট, এটা আসলে ভাবা যায় না। আবার একটা খুবই ফ্র্যাঙ্কলি একটা কথা বলা যায় যে ধরেন আমরা যে একটা সামাজিক বাইনারির মধ্যে থাকি না, যে এই যে প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল, বামপন্থী, ডানপন্থী, হুম। এইখানে কিন্তু জুলাইয়ের পরে আমরা যারা লেভেলবদ্ধ প্রগতিশীলরা ছিলাম, আমরা চেষ্টা করছি যে ডানপন্থীদের সাথে একটু মেলামেশা আপনিও তো করতে। হিট লিস্টে আছেন দেখলাম আবার একটা। ওসমান হাদিও কিন্তু, মানে ওইগুলা তো কি বলবো, ওসমান হাদিও কিন্তু তার জায়গা থেকে বের হয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করছিলেন। এই যে একটা মিথস্ক্রিয়া, একটা নতুন বহুত্বের সমাজ নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেইখানে কিন্তু হাদি ছিলেন আমার কমরেড। আমরা অনেক আলাপ আলোচনা করছি যে কিভাবে একটা বহুত্বের সমাজ তৈরি করতে পারি আমরা আমাদের জায়গা থেকে। কেউ তো আর বামপন্থী থেকে ডানপন্থী হয়ে যাবে না, বা ডানপন্থী থেকে বামপন্থী হবে না, কিন্তু হবে না। একটা সমাজ যেখানে আমরা সবাই সবার কথাটা বলতে পারতেছি। তো এইরকম একটা মানুষের উপরে হামলা মানে তো আমাদের উপরে হামলা, এটাকে কোনোভাবে যদি কিন্তু কি দিয়ে আলাদা করার কোনো সুযোগ নাই। সো মানে এটা খুবই দুঃখজনক, এবং তফসিল ঘোষণার মাত্র একদিনের মাথায় এই ঘটনাটা ঘটলো। এবারে নির্বাচনটা আসলে আমাদের জন্য খুব অত্যাবশ্যকীয়। মানে দেশের যে পরিস্থিতি বা যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্তভাবে এই সরকার ধরতেছে না, দিনের পর দিন এই অবনতির দিকেই যাচ্ছে, একটা নির্বাচন আমরা সবাই কামনা করি। আবার জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে বিভক্তি তো আমাদেরকে আসলে মানে হতাশ করে তুলতে চায়। কিন্তু তারপর আমি মনে করি এই যে ধরেন এই যে দিবসগুলো যখন আসে, এই মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়গুলোকে যখন আমরা দলমত নির্বিশেষে আবার গণমানুষের জায়গা থেকে চর্চা করার চেষ্টা করি, হয়তো একদিন সুযোগ তৈরি হবে। যেমন আমি এই বছরটাতে মানুষের যেরকম আকাঙ্ক্ষা দেখতেছি, বিভিন্ন বলয় থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি তথ্য, আমার কাছে চাওয়া হচ্ছে ছবি, ডকুমেন্টস, এবং আমি খুবই আগ্রহী হচ্ছি। এমনকি স্বাধীনতা বিরোধী গ্রুপগুলোও অনেক আগ্রহী হচ্ছে, কারণ তাদের সাথে যে নতুন প্রজন্ম জড়িত, তারাও তাদের সম্পর্কে জানতে চায়, কতটুকু তারা নিতে পারবে, এইগুলো নিয়ে কথা বলতে চায়। এবং আসলেই তো আমরা যদি আসলে একটা রাষ্ট্র বানাইতে চাই, সবাইকে নিয়েই তো বানাইতে হবে। ফলে
এই সময়গুলা আমাদের জন্য ভাইটাল হয়ে উঠতে পারে আবার সেই কনসেনসাস নির্মাণ করার জন্য। এই সম্প্রতি একটি বক্তব্য আমরা শেষের দিকে চলে এসেছি। সম্প্রতি একটা বক্তব্য হাসনাত আব্দুল্লাহর, যে ভারতকে হুঁশিয়ারি করে দিয়ে যে বাংলাদেশের আধিপত্যবাদ তারা কায়েম করতে চাচ্ছে। তাদের যে খুবই মানে ক্লোজ যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি তো এখন ভারতে, এবং বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে ভারতকে কেন্দ্র করেই হচ্ছে বা ভারতই এটা করছে, অনেকেই সেটা বলছেন। এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা এরকম ছিল যে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটি কি পলিটিক্যালি কতটুকু, মানে তার এক ধরনের বক্তব্য দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক? ভূ রাজনীতির জায়গা থেকে এটা যে খুব অসম্ভব তা তো না, হুম, আবার খুব অবান্তর তাও না, হুম, আবার এটার মধ্যে যে স্ট্যান্ডবাজি নাই তাও না। হুম, ফলে আমরা এবং ধরেন একটা মানে পৃথিবীর রাষ্ট্রের গঠন বদলায়, বাড়ে কমে, এই ঘটনাগুলো তো ঘটে। হুম, এখন বাংলাদেশের উপর ভারত যে দীর্ঘকালীন একটা আধিপত্য বিস্তার করে গেছে একদম স্বাধীনতার পর থেকেই, আমরা আরো আগের থেকেই বলতে পারবো, এবং এইখানে কালচারাল মানে জিওপলিটিক্যাল অর্থনৈতিক সব ক্ষেত্রেই। তো এখন বাংলাদেশ কখনোই আসলে তার নিজের সম্পূর্ণ স্বাধীনতাটা রিক্লেম করতে পারে নাই। মানে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, আপনার মনে আছে জুলাইয়ের পরে এরকম এই সীমান্তগুলোতে হামলা হইলে দেখা যেত যে কি হাজার হাজার গ্রামবাসী ওখানে উপস্থিত হয়ে গেছে, হুম, হুম। এবং মানে সীমান্তে মানে তাদেরকে সাবধান হইতে হয়েছে। তো এই যে বাংলাদেশের মানুষের যে নিজের রাষ্ট্রটা সম্পর্কে মারাত্মক ভালোবাসা, এবং সে যে অকাতরে জীবন দিয়ে দিতে রাজি আছে, আমরা তো জুলাই আগস্টে এগুলো দেখছি। ফলে এইটাকে ভারতের রিড করতে হবে ক্রিটিক্যালি, যে বাংলাদেশ আর তাদের ওই মানে লিলিপুট রাষ্ট্র, তারা যেভাবে ধরেন নেপাল ভুটানকে দেখে, বাংলাদেশ সেটা না, এটা বুঝতে হবে তাকে। তবে তাই বলে এই মুহূর্তেই যে খুব ভূগোলিক পরিবর্তন হবে তা না, কিন্তু এই আধিপত্যের দিনের অবসান হয়েছে, এটা আসলে ভারতের বোঝা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফ রহমান, অনেক কষ্ট করে সময় দিয়েছেন। দর্শক, সময় আলাপ আজকে এখানেই শেষ করছি।